ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। লাভ আর হেট ইভিলিন আখতুর্য, পর্ব 17। অচেনা নাম, অচেনা জায়গা, আর বাইরে নরম কমলা আলোতে কারা হিসেবে রাতের মতো হালকা তুষারপাতের শব্দ। সব মিলিয়ে মাথার ভিতর গুম গুম করে চলছিল রোজের। মনে হচ্ছিল যেন পৃথিবীটা একটু ঝুঁকে গেছে তার নিচ থেকে। তবে কি যে লোকটা তাকে বাঁচিয়েছে, তার নাম অ্যাস্ট। রক্তাক্ত দেহটা নিস্তেজ হওয়ার আগে রোজ নিভু নিভু চোখে একটি অবয়ব দেখেছিল। তবে তার ঝাপসা ছিল, মনে হচ্ছিল মিডনাইট পার্টির লোকটা। তবে তার নাম তো রোজ জানে না। একটা বারের জন্য জানার আগ্রহ প্রকাশ করেনি। ওই লোকটার নাম কি তবে? অ্যাস্ট। পরক্ষণেই রোজের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল ইউভানের কথা মনে পড়তেই। দুই হাত মাথা চেপে ধরে বসলো। ছোট্ট মস্তিষ্কে ইউভানের হিংস্র অবয়ব ভেসে উঠল। দানবটা তো তার পিছু নিয়েছিল। এখন কি করবে রোজ? যদি কোচ পেয়ে যায়, আবার মারবে, আবার কষ্ট দেয়, তখন কি করবে? এবার ধরতে পারলে নিশ্চয়ই জানে মেরে দিবে। রোজের চোখে মুখে লাল আভা ফুটে ওঠে। চোখজোড়া খোলে খোলে যে সামনে তাকাবে, সে সাহস পর্যন্ত সে পাচ্ছে না। যদি এটা কোনো নাইট মায়ার হয়, যদি চোখ খুলে আবার ইউভান নামক নরপিশাচটার মতো হিংস্রতার কবলে পড়তে হয়। হঠাৎ রোজকে এমন আচরণ করতে দেখে আনান কপাল ভাঁজ পড়ে রোজকে স্ক্যান করতে থাকে। তবে কাছে গেলেও না, যদি আবার ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে রোজ। ঠিক তখনই দরজার বাহিরে কারো হাঁটার শব্দ। শান্ত দৃঢ় অভ্যাসে গম্ভীর হাঁটা। রুমের আলোটা সামান্য নড়ে উঠল। আনান বিছানা ছেড়ে লাফিয়ে নামে, বাইরের দিকে ছুটে যায়। মিমি। আনান হাত উঁচু করে রোজকে দেখাতে লাগলো। সি হার মিমি, শি ইজ ক্রাইং, হোয়াট হ্যাপেন্ড হার? দরজা খুলতেই উষ্ণ আলো ভেসে উঠল মিরাব মালভিয়ার মুখাবয়ব। তুরস্কের খ্যাতিমান একজন ফিমেল মনোবিজ্ঞান বিশেষজ্ঞ। শীতল রাতের মাঝে গায়ে কোনো ওভারকোট, গলায় পাশে উলের স্কার্ফ জড়িয়ে তিনি রোজের দিকে তাকালেন। শান্ত, পেশেন্ট, নিরীক্ষণ করা অভ্যাসের যেই চোখে আনান ছুটোছুটি করে তার সামনে এসে দাঁড়াতেই তিনি এক ঝটকায় সব কিছু বুঝে নিলেন। বিছানার কোণে কুঁকড়ে থাকা মেয়েটি, যার নাম খুব সম্ভবত রোজ চৌধুরী, রোজ তুজু চৌধুরী, আমেরিকায় যে হসপিটালে 3 দিন অ্যাডমিট ছিল, সে হসপিটালে তার মেডিকেল রিপোর্টগুলো থেকে জেনেছে রোজ ভয় পাচ্ছে, অতিরিক্ত ভয় পাচ্ছে। এমন ভয় যা প্রকাশ করা যায় না। মিরাব মালভিয়া ধীরে ধীরে ভেতরে পা রাখলেন। মুখের আলো তার গভীর সঙ্গে তাল মিলিয়ে জ্বলে উঠল। রোজের শ্বাস দ্রুত ওঠানামা করছিল। কাঁপছিল হাত, কাঁপছিল চোখের পাতা। বিছানার কোনায় সে যেন নিজের মধ্যেই কুটিয়ে যাচ্ছিল। কোনো কিছু থেকে নিজেকে পালাতে চাইছে। কেননা একজন মনোরোগ বিশেষজ্ঞ মানুষের মন পড়তে না পারলেও মন বোঝে। তারা প্রায় অবিশ্বাস্য দক্ষ। মিরাব তাই বুঝল। এগিয়ে আসতেই রোজ এক লাফে মাথা তোলে, চোখ বড় বড় হয়ে যায়, তার দিকে তাকিয়ে থাকে। ভয় আর অবিশ্বাস্য তার কণ্ঠে ভারী হয়ে আসছে। আপনারা কে? কে আপনারা? প্লিজ কেউ আমার কাছে আসবে না। আনান মিরাবের পেছন থেকে হতভম্বের মতো তাকিয়ে রইল, কিন্তু মিরাব কোনো তাড়াহুড়া করলেন না। তিনি শান্ত স্বভাবগত ধীরতার হাতের গ্লাভস খুললেন, ধীরে ধীরে টেবিলে রাখলেন। তারপর কোমল অথচ স্থির স্বরে বললেন, রোজ, শুধু নিঃশ্বাস নাও, গভীরভাবে, আরো গভীর। মানুষের ভয় শব্দের মতো, শ্বাস নেওয়ার সাথে সাথে যা গলে যায়। তুমি নিরাপদ, এখানে কেউ তোমাকে আঘাত করবে না। বি ফাইন ডিয়ার। কিন্তু রোজ মাথা ঝাঁকায়, চোখ দুটো তেজে লাল। না, আমি বিশ্বাস
কিভাবে করব? লোকটা লোকটা আমায় মেরে ফেলবে। সে আবার খুঁজে পাবে, আপনাদেরও মেরে ফেলবে, আমাকে নিয়ে যাবে। আমি এখানে কেন? আপনারা কে? মীরা এক মুহূর্তে গলা উঁচু করলেন না। বুঝতে পারল না লোকটা বলতে রোজ কাকে উদ্দেশ্য করলো। তবে মীরাব এবং ধীর পায়ে এগিয়ে এসে রোজের সামনে বেড সমান টুল টেনে বসে পড়ল। কাছ থেকে সে রোজকে পর্যবেক্ষণ করলেন। তারপর তিনি নরম অথচ কর্তৃত্বপূর্ণ গলায় বললেন, লিসেন টু মি রোজ, আমি মীরা, আমি একজন ডাক্তার। তোমার শরীর, মন এবং দুটোই আঘাতপ্রাপ্ত। তাই অচেনা জিনিসগুলো বড় হয়ে তোমাকে আঘাত করতে পারে। বাট এসব নিয়ে ভেবো না। ভয় পেলে ভয় মানুষকে আরও শক্তভাবে জড়িয়ে ধরে। একটু ঠান্ডা মাথায় বলো, আই উইল বি ফাইন। রোজ একটা দীর্ঘশ্বাস টানল। এরপর না চাইতেও মীরাবের চোখের দিকে ঘোর লেগে গেল তাকিয়ে। আই উইল বি ফাইন, রিপিট এগেইন। রোজ পরপর 3-4 বার নিজেকে শান্ত করার চেষ্টা করলো, পারল ও। এখন একটু মাথাটা হালকা মনে হচ্ছে তার, কিন্তু চোখে মৃদু মাথা নাড়ল। আপনি ডাক্তার? মীরাব শান্তভাবে বলল, এক্স্যাক্টলি। মীরাব আনানকে টেনে এনে নিজের কোলে বসিয়ে দিল। মিট দ্য সুইটেস্ট বয় এভার। রোজ আনান মিষ্টি মুখের দিকে তাকালো। সে তো এই ছেলের সাথে পরিচিত হয়েই নিয়েছে, নামও জানা হয়ে শেষ। তবে ওই লোকটা আর সে এখন কোথায় আছে তা জানা হলো না। পরক্ষণেই মীরাব বলে উঠল, আমি যদি ভুল না ভেবে থাকি তুমি নিশ্চয়ই অ্যাডসকে খুঁজছ। আমার সাথে অ্যাডস এর কী কালেকশন তা আমি জানি না। যাই হোক, তা আমি মেনে নিব। বাই দ্য ওয়ে, তুমি রেস্ট নাও, আমি গিয়ে বলি তোমার সেন্স ফিরেছে। মেরা বাক্য শেষ করার আগে রোজ তৎক্ষণাৎ বেড থেকে নেমে স্লিপার পরে নেয়। যদি অ্যাডস নামের লোকটা পার্টির লোকটাই হয় তবে তাকে বাঁচিয়েছে। তাহলে লোকটার সাথে সরাসরি রোজের কথা বলা দরকার। কপালে সাদা ব্যান্ডেজ এখনও খোলা হয়নি, ব্যথা হয়ে আছে পুরো শরীর, হাঁটার ক্ষমতা তেমন নেই, ঢুলে ঢুলে পড়ছে। তাও উঠে দাঁড়িয়ে বলে উঠল, কোথায় অ্যাডস? যিনি আমাকে এত হেল্প করেছেন, তার সাথে আমার কথা আছে। আপনি আমাকে বলবেন তিনি কোথায়। মীরাব এক পলক রোজের দিকে তাকালো, তারপর রোজের রিপোর্টগুলো হাতে নিয়ে দেখতে দেখতে বলল, অশান্ত সুরে বলল, রুফটপে। রোজ এগিয়ে গিয়ে আনানের কাছে হাঁটু গেড়ে বসে আনানকে ছাদের টেরেসের দিকে কোথায় তাকে নিয়ে যেতে বলল। রোজ তো পেইন্ট হাউসের কিচ্ছু চেনে না, তার ওপরে এখন রাত। তারপর জানার কৌতূহল আর মনে বারবার বাসা বেঁধেছিল। মীরা রোজের দিকে তাকালো। পেইন্ট হাউসের করিডোরের শেষ রুম এটা, আর দরজার বাহিরে গেলেই সিঁড়ি পেরোবে উপরে। ভয়ের কারণ নেই, পেইন্ট হাউসে আমরা ব্যতীত আর কেউ থাকে না। রোজ রুম থেকে বের হয়ে পেইন্ট হাউসের রুপটপে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। চুলগুলো এলোমেলো হয়ে আছে, ফ্যাকাশে হয়ে আছে মুখ। হসপিটালে 2 বেনুনি করা চুল এখনও সেভাবেই আছে। রোজ রুপটপে প্রবেশের পর বড় কাচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। আকাশের দিকে পূর্ণ চাঁদ, তখন কুয়াশা ঢাকা পড়েছে শহর। রোজ টেরেস্টের পা রাখতেই তুষারের কণা যেন কাঁধে জমতে থাকে চুলের প্রতিটা বেনুনির ফাঁক গলে। পরনে একটা টপ আর স্কার্ট। ঠান্ডা বাতাসে কাঁপন ধরিয়ে দেয় রোজের। তার উপরে পুরো তুরস্কে চলছে শৈত্যপ্রবাহ। চারদিকের রেলিংগুলো বরফে সাদা হয়ে আছে, ধাতব রঙের মেঝেতে বরফের স্তর। রোজের পায়ের শব্দ সেখানে মৃদু, ভাঙা আর আশ্চর্যভাবে অপরিচিত। এত বড় ছাদ, অথচ কোথাও মানুষ বলে কিচ্ছু নেই, নীরবতা। রোজ একটু সামনে এগোতেই পরপর সে দেখল একটি অবয়ব। রোজ একটু থেমে গেল ঠিক ছাদের কিনারে। পুরো পেইন্ট হাউসের টেরেস্টের জুড়ে জমে থাকা সাদা বরফের রেলিং ধরে একা দাঁড়িয়ে আছে একজন পুরুষ। ধূসর আকাশের বিরুদ্ধে তার অবয়বটা যেন আরও অন্ধকার হয়ে উঠেছে। মোটা ধূসর ওভারকোট ঢাকা কাঁধ, চাঁদের আলো তুষারের ওপর পড়ে চারপাশে নীলাভ আলো ছড়িয়ে দিচ্ছে। আর সেই আভা আর শরীরের চারপাশে জমে থাকা হালকা ধোয়া
মতো কুয়াশাকে আরও রহস্যময় করছে। রোজ ঠিক করে বুঝতে পারছিল না লোকটা তার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। রোজের গলা শুকিয়ে গেল, শ্বাস আটকে গেল পাঁজরের নিচে। তবে কি এই সেই মানুষ? রোজের আঙুল ঠান্ডা হয়ে জমে যাচ্ছিল প্রচণ্ড শীত। লোকটা তখনও দাঁড়িয়ে একদম স্থির। তার কোকড়ানো চুলে বাতাসে হালকা ধুলে উঠছে। তার কোটের কলার বরফে সাদা হয়ে আছে। রোজ আরেক পা এগুলো বরফ আর জুতোর নিচে চিকচিক শব্দ হচ্ছে। সেই মুহূর্তে সেই শব্দ পুরুষটির মাথার সামান্য নড়ল, যেন দীর্ঘ ধ্যান ভেঙে উঠে কেউ ধীরে ধীরে বাস্তবে ফিরে আসছে। রোজ গিয়ে দুই হাতে দূরত্ব রেখে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে গলা একটু খাকারনি দিয়ে বলল, আপনার নাম তাহলে অ্যাডস? দুঃখিত, আপনার নামটা জানা ছিল না। সেরকম পরিস্থিতি বা মন মানসিকতা আমার ছিল না। হঠাৎ রোজের উপস্থিতি কণ্ঠস্বর শুনে ভিমড়ি খেল আদ্রিয়ান। সাথে সাথে হাতের অর্ধ খাওয়া সিগারেটটা ফেলে দিয়ে পায়ে পিষে নিল। আদ্রিয়ান কেমন বাকরুদ্ধ হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো রোজের দিকে। তবে রোজের দৃষ্টি আকাশের দিকে, মনে এখনো আদ্রিয়ানের দিকে তাকায়নি। ঠান্ডায় জমে যাচ্ছে রোজের শরীর, তবে এক বিন্দুও নড়ল না। আদ্রিয়ান তড়িঘড়ি করে নিজের গায়ের ওভারকোটটি খুলে রোজের শরীরের ওপর জড়িয়ে দিয়ে দু কদম দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। রোজ তাতেও এক বিন্দু নড়ল না, পাথরের ন্যায় আকাশের পানে তাকিয়ে আছে যেন। অগণিত তারা ভরা গুনে যাচ্ছে এক মনে। আদ্রিয়ান রেলিংয়ের হাত রেখে সেদিকে তাকিয়ে বলল, নিচে যাও, যা জানার আছে জানতে পারবে, তবে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। মুহূর্তে রোজের চোখ জোড়া অশ্রুসিক্ত হয়ে ওঠে। রোজ ছলছল দৃষ্টিতে তাকালো আদ্রিয়ানের দিকে। পৃথিবীতে যে কত রং বেরঙের মানুষ আছে তা তার 17 বছরের জীবনে দেখলো। আচ্ছা, সে তো মরে যেতে যাচ্ছিল। তখন যখন মৃত্যুর মুখে গেল, তাহলে কেন বাঁচতে চাইলো? মানুষের জীবনে যখন আর কোনো চাওয়া পাওয়া থাকে না, একা হয়ে যায়। পৃথিবীতে প্রায় 8 মিলিয়ন মানুষের মাঝে নিজেকে একা মনে হয়, বিধ্বংসী মনে হয়, ঠিক তখন মরতে গেলেও মৃত্যু যন্ত্রণা হয় না। তাহলে রোজ কেন বাঁচতে চাইলো? এখনও কি পাওয়ার আছে তার জীবনে? কষ্ট হয়, বাঁচতে চায়, তবে পাশে থাকা লোকটার প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করতে, ছোট করতে চায় না। তবে লোকটা কেন তাকে বাঁচায়? এই স্বার্থভরা দুনিয়াতে তার কি কোনো স্বার্থ আছে? রোজ বিবর্ণ মনে একটুখানি প্রশান্ত মনে বলল, কেন বাঁচাতে চাইছেন আমায়? বিনিময় দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে, আমি তো শুধু শূন্য। আদ্রিয়ান হাসল। সেদিন হয়তোবা পার্টির রোজকে বৃষ্টি ভিজে জ্বর আসা থেকে বাঁচানোর বাহানায় তার সাথে কাপল ডান্স করানোর কারণে রোজ এমনটা বলল। এটাও হতে পারে, নাও হতে পারে। খানিকটা চুপ থেকে মাথায় জমে থাকা তুষারের হাতের আঙুল দিয়ে ঝেড়ে মৃদু স্বরে বলল, এতটাই আদু করে রোজ বুঝলো যে এতটাই নিম্নভাবে যে শব্দ রোজ ভেদ করে কোথাও যাওয়ার কোনো কুল কিনারা নেই, যেন প্রত্যেকটা বাক্যই রোজ অব্দি পৌঁছালো। তোমায় বাঁচিয়েছি বলে ভেবো না তুমি আমার হৃদয়ের অধিকারী। আমি তো হৃদয়বিহীন মানুষ, যে মানুষ নক্ষত্রের নিচে দাঁড়িয়ে থেকেও আলো চেনে না। কেন বাঁচালাম? মহাশূন্যের মতো বিশাল এক শূন্যতা আছে আমার ভেতরে। সেই শূন্যতা তোমার মতো আর একটা নিঃশেষকে চিনতে পারে। আমি মৃত্যুকে টেনে আনি, জীবনকে নয়। তবু সেদিন তোমাকে দেখার পর মনে হলো এই পৃথিবীতে সব অন্ধকারও তোমার নিঃশব্দ ভাঙাচোরা চোখের সামনেই তুচ্ছ হয়ে যায়। রোসমান দৃষ্টি দূর আকাশে চিকচিক করতে চলতে থাকা তারাদের দিকে। সেখানে নিঃশেষে পৃথিবীর সীমা লঙ্ঘিত হয়েছে। পূর্ণ চাঁদের আলোয় রেখা সপ্তদর্শীর ম্লান মুখাবয়ব মায়াবী দৃষ্টিতে নজর কাড়া মুগ্ধতায় এক ঝলক তাকালো আদ্রিয়ান শাহ। কারা হিসারে পশ্চিমাংশ থেকে
অগত সমুদ্রের উত্তাল ঢেউয়ের শব্দ পেইন্ট হাউসের দেয়ালে ভেদ করতে পারল না আজ। তবে রোজের চোখের কোণে আটকে থাকা অশ্রুগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ল। আর সেই মুহূর্তে সে নিজেকে পৃথিবীর বিশাল জনসমুদ্রের মাঝেও ভীষণ অসহায়, জীবন একা মনে করল। ঠিক যেমন আদ্রিয়ান কিছুক্ষণ আগে বলেছিল, মহাশূন্যের মতো শূন্যতা। কথাটা যেন রোজের নিজের বুকের ভেতর প্রতিধ্বনিত তুলল। রোজ মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে নিজেকে শান্ত করতে আনানের কথা ভেবে বলল, আপনার ছেলে খুব মিষ্টি, আর আপনার ওয়াইফ মানে ডক্টর মীরা, উনিও খুব ভালো, একদম আপনার মতো। রোজের কথায় আদ্রিয়ানের মুখে হালকা একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে অচেনা নীরব অজ্রচন্দ্রের মতো হাসি, যার কোনো শব্দ নেই, শুধু শীতের কুয়াশা কাঁপতে থাকা উষ্ণ নিঃশ্বাসের মতো একটা হালকা দাগ। সে খুব ধীরে বলল, মীরাব আমার স্ত্রী না, আনানের মিমি, মানে মীরাব। ও আমার সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ, বন্ধুই বলা যায়। আনানের পার্টনার। আমার নিজের ব্যস্ত জীবনের মাঝে যার হাতে আনানকে নিশ্চিন্তে রেখে যেতে পারি। রোজের চোখে হঠাৎ বড় হয়ে গেল। একটু থেমে ফিসফিস করে বলল, তাহলে আনানের মা? হাওয়া যেন স্থির হয়ে গেল। পেইন্ট হাউসের রুপটপে জমে থাকা বরফের কণাগুলো যেন পড়ে যেতে ভুলে গেল সেই সব মুহূর্তে। আদ্রিয়ানের চোখ সরিয়ে গেল দূরের কুয়াশা ঢাকা দিগন্তে। তার গলায় স্বর নিস্তব্ধ, ভারী, তুষারের নিচে চাপা পড়ে থাকা আগুনের মতো। নেই, কেউ নেই আমার অ্যান্ড আনানের। আই অ্যাম হিজ মম অ্যান্ড ড্যাড, এভরিথিং। এই মুহূর্তে রোজের গলা শুকিয়ে গেল। তার বুকের ভেতরে হাহাকারের মতো উঠে এলো একটা দীর্ঘশ্বাস। ঠিক নিজের ক্ষতের মতো এই রঙের ব্যথা আনানের মধ্যে খুঁজে পেল সে। রোজ হঠাৎ জোরে জোরে মাথা নাড়ল। আই 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 অ্যাম সরি। আমি এভাবে বলতে চাইনি, সত্যি চাইনি, প্লিজ কিছু মনে করবেন না। তার কণ্ঠ কেঁপে উঠল। চোখের নিচে লালচে ছায়া গাঢ় হয়ে উঠল। হাওয়া আরও ঠান্ডা হয়ে উঠল হঠাৎ। কিন্তু রোজের বুকের ভেতর জমে থাকা দুঃখ যেন এক দমকা আত্মচিৎকার হয়ে উঠল ভেতরে ভেতরে। সে ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। পূর্ণচাঁদটাকে দেখেও যেন তার চোখ আলো ধরে রাখতে পারল না। তার দৃষ্টি ঝাপসা হয়ে উঠল, চোখ ভরা জল জমে। আর ঠিক পরের মুহূর্তে কণ্ঠ ভেঙে ফেটে পড়ল একটা চাপা যন্ত্রণার মতো, দুঃখের হাজার হাজার ভরের মতো। আমারও মা নেই জানেন, আমারও মা নেই। মায়ের আদর কেমন হয় আমি জানি না। রোজের চোখ থেকে অশ্রু ঘুরিয়ে পড়তে লাগলো। আমি শুধু শুনেছি মরে গেছে, কিন্তু আমি কোনোদিনও তার কবরটা পর্যন্ত দেখতে পাইনি। দেখব কি করে? রোজ এমনভাবে কাঁদতে লাগলো যেন বুকের ভেতরে আটকানো অনেক বছরের ব্যথা একসাথে ভেঙে বেরিয়ে আসছে। বাবা বলতো অ্যাক্সিডেন্টের পর আর পাওয়া যায়নি মায়ের দেহ, পাহাড়ের খাদে পড়ে গিয়েছে। উঁচু খাদ থেকে পড়লে কোনো মানুষ বাঁচে না। আর আমার মায়ের তো দেহটাই খুঁজে পাওয়া যায়নি আর। তার কান্নার জল আরও দ্রুত হচ্ছিল। আর তা দেখে গম্ভীর তবু অদ্ভুত নরম হয়ে যাওয়া রহস্যময় আদ্রিয়ান শাহ। তার কান্নার জল আরও দ্রুত ঝরছিল। আর তা দেখে গম্ভীর তবু অদ্ভুত নরম হয়ে যাওয়া রহস্যময় আদ্রিয়ান শাহ আজ আর বারণ করল না, চুপ করে দাঁড়িয়ে রইল শুধু। আপনজনের জন্য কাঁদলে মন হালকা হয়, কাঁদা উচিত। যদি মানুষজন কাঁদতে না জানতো তাহলে পৃথিবীর মানুষজন বুক ফেটে মারা যেত। আদ্রিয়ান তার হাতের সিলভার ওয়াচটা খুলে পকেটে রাখতে রাখতে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার মা, উনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন রাইট? কোন পাহাড় থেকে বা জায়গার নাম জানো? রোজ হাতের পিঠ দিয়ে অশ্রুধারা মুছে গায়ে ওভারকোটটা ঝরিয়ে নিল। প্রচণ্ড শীত করছে তার। নাম মনে নেই, মিমি কাজকার দাগলারি নাম। মুহূর্তে আদ্রিয়ানের কপালে 4 ভাঁজ পড়ে যায়। কাজকার দাগলারি পাহাড়ের নাম এটা?
তুমি আদৌ জানো এটা কোথায়? জানবো না কেন? তুরস্কে, আমার নানার বাসা। আমার মা তো তুর্কিশ। বাবাকে বিয়ে করার পর উনি ওনারা মানে মায়ের ফ্যামিলি আর কোনো সম্পর্ক রাখেননি। তাই আমিও চিনি না, জানি না তেমন কিছু। কৌতূহলও জাগেনি। জেনে কি হতো? মা নেই, মায়ের ফ্যামিলি দিয়ে কি হবে? রাগ হতো যখন ছোট ছিলাম। তবে আমি এটা বুঝতে পারিনি কখনো। আর না বাবা কোনোদিনও বলে যে কি এমন দরকার ছিল সেদিন যে সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করা জায়গায় নিজেদের 3 বছরের মেয়েকে রেখে যেতে হয়েছিল। যাই হোক, এসব না হয় এখন থাক। যত ভাববো মাথা যন্ত্রণা শুরু হয়ে ফেটে যায়। অসহ্য লাগে সব কিছু। ইটস ইট কোইন্সিডেন্ট? ইউ নো হোয়ার আর ইউ নো? জাহান্নামে, নরকে। আর কোথায়? ডেনমার্কে, যেখানে একটা ডেভিল থাকে। আদ্রিয়ান এক পা পিছিয়ে রোজের পেছনে সোজা এসে দাঁড়িয়ে একটু ঝুঁকলো। তুরস্ক শব্দটা যেন বজ্রপাতের মতো রোজের মাথায় আঘাত করলো। চোখ হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। রক্ত ঠান্ডা তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে। শ্বাস আটকে যায়। রোজের কানে যেন দূর থেকে বাতাসে শব্দ আসছে, আর কিছুই পরিষ্কার শুনতে পাচ্ছে না। হঠাৎ করে সব কিছু ঝাপসা হয়ে গেল। মুখ গলে দুটো শব্দ বের হলো না। ঢলে পড়তে লাগলো ছাদের ফ্লোরে। কে? মুহূর্তে আদ্রিয়ান রোজের শরীর ছাদের ফ্লোরে পড়া থেকে বাঁচিয়ে নেয়। বাকরুদ্ধ আদ্রিয়ান শক্ত করে চেপে ধরে রোজের হাত। তিমিরে ঢাকা রাতটা আরও ঢেকে যায় অন্ধকার ছায়ায়। দূর থেকে বাতাসের শব্দ ভেসে আসে, কিন্তু রিক্ত লাইন। ইয়ে জমিন হ্যাঁ কো ক্যা। ডেনমার্ক তখন গভীর রাত। আরহুস হসপিটাল এর 12তলা জানালার কাছে হালকা তুষারের কণা জমে আছে। ইউভানের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, রুম 12B, যার বাইরে 4 জন ড্যানিশ গার্ড টহল দিচ্ছে। দরজার ওপরে লাল বাতিতে লেখা রেক্সটেড ক্লিনার পেশেন্ট। রেক্সটেড ক্রিটিক্যাল পেশেন্ট, সরি। রাহা রাত 12টা পর্যন্ত রুমের বাইরে দাঁড়িয়ে থাকলেও ক্লান্ত শরীরে সেই কখন গিয়ে 10-12 বার ভিআইপি কেবিনে গিয়ে ঘুমিয়ে পড়েছে। 10 তলার ভিআইপি কেবিনে তুষার প্রায় 12 বার কল করে গিয়েছে। তবে তুষার একবারের জন্য ফোন রিসিভ করেনি। ইভানের কেবিনে তখন লাইট পুরোপুরি অফ না, ছিমছাম আলো চলছিল। পাশের দেয়ালে ঘড়ির কাঁটা তখন 2:10। হঠাৎ কেবিনের খোলা ব্যালকনি দিয়ে একটা পুরো মুখোশধারী কালো পোশাকে ছায়া মানবের ছায়া ভেসে উঠল সাদা ফ্লোরে। ভারী বোট জুতার হেঁটে এসে দৈত্যমূর্তির সামনে দাঁড়ায়। এক মুহূর্তে অপেক্ষা না করে কর্দমাক্ত হাতে ধরা ছুরিটা দিয়ে ইউভানের গলায় ধরে। ইউভানের গলদেশে ছুরি অগ্রভাগ নলের মতো ঢুকে যাওয়ার আগে আকস্মিক এক হাত ছুরি ধারালো অংশ ধরে ফেলে। হিউম্যান দৃষ্টিভঙ্গি হয়ে আতঙ্কে আটকে ওঠে। হিউম্যানের অগ্নিদৃষ্টি দেখে থরথর করে কাঁপতে থাকে, আরও চাপ প্রয়োগ করতে থাকে। ইউয়ান এক হাতে ছুরিটা শক্ত করে ধরে রাখার ফলে হাত মাঝ বরাবর কেটে রক্ত চুইয়ে চুইয়ে তার মুখে পড়তে থাকে। সিংহের খাঁচায় ঢুকে সিংহ শিকার করার ফল কতটা ভয়ানক হতে পারে তা হিটম্যানও খুব ভালো করে জানত। তবে তার তো জ্ঞান ফেরার পসিবিলিটি ছিল না। তাহলে ইউয়ান বাঁ হাতের স্যালাইনের নল মুখ দিয়ে টেনে ছিঁড়ে এক ঘুষি মেরে ফেলে দেয় হিটম্যানকে। ইউয়ানের চোখে তখন পৈশাচিক উৎফুল্লতা।
হাতের নলগুলো টেনে হিঁচড়ে খুলতে শুরু করলো। রণমূর্তির ন্যায় ঘাড়ে হাত রেখে 2 সেকেন্ড চোখ বন্ধ রেখে বুনোর ষাঁড়ের মতো একটা দীর্ঘশ্বাস টেনে পাশে মনিটরটায় হাত তুলে হিটম্যানের মাথায় আঘাত করে। লোকটা বাঁচার তাগিদে ইউভানকে লাথি মেরে পালাতে চাইলে ইউভান পুরো রুম তাণ্ডব লীলা চালাতে থাকে। ইচ্ছা মতো লোকটাকে নাক বরাবর খুশি দিতে থাকে। একটা দুটো অগণিত মারের আঘাতে নাকের হাড় ভেঙে ভেঙে যায়। মরণ যন্ত্রণায় কুকড়াতে ওঠার আগে হাঁটু কেড়ে হিটম্যান জিপটা টেনে ধরে। জিপটা মুখ থেকে টেনে বের করা আগে ইউভান দেয়াল কম্পিত করে চিৎকার করে ওঠে, মাদারফাক, হোয়াট ডু ইউ থিঙ্ক আই অ্যাম? আই অ্যাম ট্রাইং, আই অ্যাম ট্রেড। ইউভানের দম বন্ধ করা চিৎকারে কেবিনের বাহিরের 2 জন গার্ড ঢুকে পড়ে। প্রায় মুহূর্তেই ইউভান ঘাড় ঘুরিয়ে ঠোঁটে আঙুল রেখে ইশারা করে চলে যেতে, দাঁতে দাঁত চেপে গলায় দম আটকে থাকা রাগে গর্জে ওঠে আবারও, Son of a bitch, I was waiting to catch you. ইউভানের মুখ থেকে তৎক্ষণাৎ পৈশাচিক হাসির রেখা দেখা যায়। হিটম্যানের চোখ বড় বড় হয়ে মুহূর্তে বের হয়ে আসার ন্যায় তার আল্লাহর জিপটা টেনে ধরে রাখার ফলে মরণ যন্ত্রণায় প্রাণ ভিক্ষা চাইতে থাকে। সামনে থাকা পশুর ন্যায় ইউভানের কাছে, জানা সত্ত্বেও যে সেই রিক আলবার্ট, সোন অফ রুশান আলবার্ট, কাউকে প্রাণ ভিক্ষা দেয় না। ইউভান ঠোঁট বাঁকা করে হিটম্যানের ঘাড়ে হাত রেখে তার কলারটা নিচে নামিয়ে দেখল লায়ন স্যাম্বল, একটা ট্যাটু করা ঘাড়ে একটি লায়ন অ্যাম্বলেট ট্যাটু। ইউরোপ অ্যান্ড নর্থ এশিয়ান সবচেয়ে ভয়ঙ্কর সিন্ডিকেটের মধ্যে অন্যতম সিম্পল, সম্ভবত রাশিয়ান। ইউভান হিটম্যানের জিপ টেনে কানের কাছে মুখ নিয়ে কর্কশ কণ্ঠে বলে, ডেভিলস ডু নট ডি দিস ইজিলি। হাতের কবজিটা ভেঙে দিল হাড় ভাঙার মটমট শব্দে। ইউ আর ফাকার, হেল, ইটস কিলিং মি টুডে, ইটস কলিং ইউ। বাক্য শেষ করার আগেই ইউভানের হাতে জিভ খুলে চলে আসে। রক্ত ছিটকে পড়ে মুখে লেপটে যায়। ইউভানের নিষ্ঠুরতার চরম পর্যায়ে গিয়ে তার চুলের মুঠি টানতে টানতে খোলার বেলকনির থেকে ছুঁড়ে ফেলে দিল 12 তলার নিচে টেরিসের, যেখানে ইউভানের গুটি কয়েক গার্ড ওত পেতে আছে আগে থেকেই। ইউভান ধীর পায়ে ভেতরে ঢুকলো। শরীরে পেশিগুলো ভাসমান হয়ে উঠলো। একটি কালো হুডি হাতে নিয়ে ওয়াশরুমে পা বাড়ালো। মিররের সামনে দাঁড়ালো, নিজের অবয়ব পর্যবেক্ষণ করতে লাগলো। উন্মুক্ত শরীরের ওপরে থাকা ব্যান্ডেজগুলো খুলতে থাকে, কতগুলো এখনও তাজা। পিঠ বাঁকিয়ে সেখানে ব্যান্ডেজ খুলতেই পুরো পিঠ আঁকা মাকড়সা স্পাইডার নেটের ট্যাটু স্পষ্ট হয়ে ওঠে, পিঠ থেকে শুরু করে বা হাত পর্যন্ত। তবে হাতের ট্যাটুতে অ্যানাকন্ডার পেঁচানো। হুডির সাইডে পকেট থেকে ধাতব রিংগুলো বের করে 5 আঙ্গুলের 5টা পরে নেয়। ঠান্ডা পানিতে মুখ ধুয়ে হিংস্র পশুর মতো আয়নায় নিজের মুখাবয়ব একটি উপর বজ্রঘাত করতেই, মিররের গ্লাস ফেটে টুকরো হয়ে মেঝেতে পড়তেই ইউভান চোয়াল টান টান করে চিৎকার করে ওঠে, রোজ দুর্য চৌধুরী, ইউ ব্লাডি ফ্লাকিং রোজ, বিজ। ইউভান 4 দিন পর বের হলো ক্রিটিক্যাল রুম থেকে। ইউভান বের হওয়ার সাথে সাথে গার্ডরা তার পিছু পিছু লিফট বরাবর যেতেই পিছন থেকে একটি নারী কণ্ঠ ভেসে আসে ইউভানের কানে। ইউভান পা থামিয়ে ঘুরতেই দেখতে পায় লেডি ইন্সপেক্টর মালিহা কার্সিন জিন্স আর ট্যান টপে দাঁড়িয়ে আছে। ফর্মাল পোশাকেও ইউভান চিনল। ইউভান কোনো প্রকার জবাব তো দিলই না, উল্টো পথে হাঁটা দিল।
তবে পরক্ষণেই মালিহা পকেট থেকে একটি পেন্ডেন্ট বের করে বলে উঠল, বাহ মিস্টার আলবার্ট, আপনি তো দেখছি একদমই ফিট হয়ে গেলেন। নাইস। এনিওয়ে সি দিস, দেখুন তো চিনেন কিনা। ইউভান দাঁড়ালো না। মালিহা ইউভানের পিছু পিছু এসে সোজা তার সামনে দাঁড়িয়ে পড়ল। ইউভানের মুখের সামনে লকেটটা ধরলো, যেটাতে রোজ লেখা। পেন্ডেন্টটা দেখেই ইউভান তার হাত থেকে এক টানে নিয়ে নেয়। ইউভানের লকেটটা শক্ত করে চেপে ধরলো। কোথায় পেলেন এটা? টেল মি ফাস্ট, ফাস্ট আই সেইড, টেল মি রাইট নাও। মালিহা আশ্চর্য নয়নে তাকালো। আচ্ছা মিস্টার গ্রিক আলবার্ট, আপনি আগে এটা বলুন, আপনার ব্ল্যাক মার্সিডিজ থেকে একটা ফিমেল ডেড বডি কোথায় থেকে আসলো? হু ইজ রোজ রোজ তুর্য চৌধুরী। এই লকেটটা ব্লাস্ট হওয়ার গাড়ি থেকে পাওয়া। মিস্টার তুষারের সাথে কথা হয়েছে, তিনি যতটুকু বললেন এই আর কি। তবে অ্যাকচুয়ালি ডেড বডিটা একদমই পুড়ে গেছে। ডিএনএ টেস্ট করার পসিবল বলে মনে হচ্ছে না। আপনি কনফার্ম করুন ডেড বডিটা কার, তারপর না হয় আমরা দেখব বাকিটা। ইউভান ধ্বংসাত্মক ক্রোধে ফেটে পড়ে গর্জে উঠল, শাট আপ, জাস্ট শাট আপ। ইউভান এক পা এগোতে গিয়েও পারল না। মালিহার জায়গায় কোনো পুরুষ ইন্সপেক্টর হলে এতক্ষণে বডির কয়েকটা হাড় নাড়িয়ে দিত। তবে ভেতরে থাকা ক্রোধ প্রকাশ করলো মুখে। চোখ মুখ লাল হয়ে ফেটে পড়বে যেন। ডেড বডি কোথায়? আপনি মনে হয় ভুলে যাচ্ছেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আমি কিছু ভুলিনি। আপনার কার ক্রেশ হয়েছিল আপনার অ্যাক্সিডেন্টের সময়, তাও আবার একটি মেয়ে ছিল ভেতরে, যার ডেড বডির কথা বললাম আর কি। আপনি মাথা গরম করবেন না। আপনি কি জানেন আপনার কারের ব্রেক ফেল করা হয়েছিল? সম্ভবত আপনাকে মারার জন্যই। তবে আনলাকিলি মিস চৌধুরী। মারিয়া কথা সম্পূর্ণ করার আগে ইভান হাত মুষ্টিবদ্ধ করে বলল, মিস না মিসেস চৌধুরী। উনি ম্যারিড? ওনার ফ্যামিলি ডিটেল দরকার, ডিএনএ টেস্ট করানো প্রয়োজন, না হলে বোঝার উপায়ন্ত নেই। নো ওয়ে, মেয়েটা মরতে কি করে পারে এত সহজে? মারার জন্য তো বাঁচিয়ে রাখিনি। ইজ ইম্পসিবল। লিসেন্ট, ডিএনএ টেস্টের প্রয়োজন হলে আমার সাথে ম্যাচ করান। যদি 1% মিলে তাহলে আপনাকে উপরে 1% মিলে আপনাকে উপরে পাঠিয়ে দেব। আর হ্যাঁ, যে কোনো মূল্যে লাশটা রোজের যেন না হয়। সেইট নেভার এভার। মালিহার শান্ত চোখে তাকালো, অবাক হলো, বুকটা মুচড়ে উঠল মুহূর্তেই। পরক্ষণে গলা খাকারি দিয়ে বলে উঠলেন, আপনার সাথে আপনার কি হন উনি? ব্লাড লাইন হলে কিছু পার্সোনালিটিস হলেও ম্যাচ করতে পারে। ইভান রোজের লকেটটা হাতে আরও শক্ত করে চেপে ধরল। কেউ না। শিট, ফাক, আর একটা শব্দও শুনতে চাই না আমি। ডেড বডি মর্গে তো? ওকে ফাইন বলেই ইউভান হসপিটালের মর্গে গেল। মালিহাও এলো পিছন পিছন। ইউভান সোজা এগিয়ে গেল স্টিলের ফ্রিজিং ড্রয়ারগুলোর দিকে, যেগুলোর পেছনে থাকা লাশগুলো বরফের মতো জমে আছে। মালিহা ধীরে ধীরে পাশে এসে দাঁড়ালো একটু দূরে। মর্গ অ্যাসিস্ট্যান্ট নাম্বার দেখে একটা ড্রয়ারটা খুলে দিল। স্টিলের মোটা হাতুটা ধরে টান দিতে একটি ভারী শব্দে ড্রয়ারটা ধীরে ধীরে বাইরে স্লাইড করে এলো। ভেতরে থাকা লাশটা সাদা চাদরে ঢাকা, ঠান্ডায় ধোয়া উঠছে। ইউভান একবারও পলক ফেলল না। অ্যাসিস্ট্যান্ট চাদরটা একটু সরাতেই পোড়া অজ্ঞাত অচেনা শরীরটা দেখা গেল। চেনার কোনো উপায় তো নেই, পুড়ে গলে গিয়েছে। চেহারা ঝলসানো, এতটাই বিভৎসতা যে স্বাভাবিক মানুষ দ্বিতীয়বার তাকাতে পারবে না। তবে ইউভান এক দৃষ্টিতে তাকিয়ে রইল, মেশিনের মতো স্থির। মুহূর্তেই জল শক্ত করে অমানবিক নিষ্ঠুরতার সহিত ড্রয়ারটা ভেতরের দিকে ঢুকিয়ে অদ্ভুতভাবে হাসতে হাসতে লাগলো। বিস্ট, বিস্ট, বেব অফ বিস্ট,
কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, আই ফিল কিল ইউ ড্যামেজ। এটাই ডেড বডি, তাই না? ইভান চিৎকারে মালিহার গায়ের লোম দাঁড়িয়ে যায়। হালকা ধাক্কা খেয়ে পিছিয়ে যায়। ইভান রিভলভার দিয়ে নিজের মাথায় হালকা স্পর্শ করে বলে, পলিটেকনিক্যালি ইজ দিস বডি আ পলিটেকনিক্যালি পারসন? ইটস নট। মানে কেন? বুঝতে অসুবিধা হচ্ছে? ব্রেন কি হাঁটুতে? ইন্সপেক্টর মালিহা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মিস্টার আলবার্ট, আপনি কি বলতে চাচ্ছেন? মিসেস রোজ, পলিড্যাকটিলি? ওনার কি পায়ে একাধিক আঙুল আছে? আই মিন 6টা? 6 ফিঙ্গার গার্লস? ইয়া, লেফট লেগ। টু বি কন্টিনিউ। পরবর্তী পর্বতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।